ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। এই সময়ে কল দিয়েছেন, কিছু কি হয়েছে? আর 2 দিন পর পর আমার আর তোমার আন্টির বিবাহ বার্ষিকী। আর 2 দিন পর আমার আর তোমার আন্টির বিবাহ বার্ষিকী, সেটা জানো তো। তোমার বাবা মা তো আর আসবে না, তাই তুমি চলে আসো। প্রতি বছরের মতো এবারও ছোট করে একা অনুষ্ঠান হবে। জি আঙ্কেল, প্রতি বছরের মতো এবারও কোনো গিফট দিতে পারবো না। সামনে বছর থেকে ইনশাল্লাহ কিছু দিতে পারবো। তোমার কাছে গিফট চাইলো কে? তুমি আসবা তাহলেই হবে। আচ্ছা বলো, আমার মেয়ে কি অবস্থা? কি বুঝছো তুমি? আপনি কি জানেন আপনার মেয়ে অ্যানিমেশন শিখছে? কি বলো? আমাদের এই সম্পর্কে তো কিছুই বলেনি। ওহ, আমি ভাবলাম হয়তো জানেন। তাহলে ভাবেন কতটা এগিয়েছে। এ পর্যন্ত তো ঠিকই আছে, কিন্তু সামনে কি হবে বলতে পারছি না। বুঝলাম, আমি বলেছি, কিন্তু তুমিও তো জানো কখনো আমার কথা সিরিয়াসভাবে নেয় না। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। তার বলতে আপনার বড় ছেলে কি বলছে? ভাইয়া তো অবশ্যই বারণ করবে। আরে আজাদ তার বোনের রাগ আর জেদ সম্পর্কে ভালো করেই জানে। সে আর কি বা বলবে? বারণ করলেও কি অবন্তী ওর ভাইয়ের কথা শুনবে? জি বুঝলাম, এমনটাই স্বাভাবিক। মৃদু হেসে বললাম, আপনার মেয়ে সুখে আছে তো, তাই ভূতে কিলিয়েছে। কি বলবো বলো? আর তুমি এসে তোমার উত্তর দিবা। এখন রাখি, বাই। জি, আসসালামু আলাইকুম। আঙ্কেল ফোন কেটে দিলেন। কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে চোখ গেল ল্যাপটপের দিকে। মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। এই মধ্যবিত্ত জীবনের সবচেয়ে কঠিন বিষয়টা হয়তো ভালোবাসা নয়, দায়িত্ব। ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানা চাই, কিন্তু সংসার তো শুধু ভালোবাসাই চলে না। আজ সে বলছে সব পারবে, অভিযোগ করবে না, আমার সঙ্গে থেকে সব কষ্ট হাসি মুখে মেনে নেবে। কিন্তু বলা আর বাস্তবে সেই জীবনে বাঁচা এক জিনিস নয়। আজ যদি আবেগে সব কিছু সহজ মনে হয়, কাল যখন কোনো ইচ্ছা পূরণ করতে পারবো না, যখন বলতে হবে এটা এখন হবে না, আর একটু অপেক্ষা করো, তখন কি একই হাসি থাকবে? যদি কোনো একদিন ওর চোখে এক ফোঁটা আফসোস দেখি, যদি মনে হয় আর একটু ভেবে সিদ্ধান্ত নিলেই ভালো হতো, তাহলে সেই দৃষ্টিটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এই কারণেই আমি এখনো ভয় পাই ভালোবাসাকে নয়, ভয় পাই ভালোবাসার পরে আসা দায়িত্বকে। মাথা ঝাঁকিয়ে সব চিন্তা সরিয়ে দিলাম। সামনে অনেক কাজ পড়ে আছে, ভবিষ্যতের উত্তর ভবিষ্যতেই দেবে। এখন শুধু কাজ করাটাই জরুরি। রাতে শুক্রবার আব্বু আম্মুর বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। তোমাকে ইনভাইট করলাম। আঙ্কেল আন্টির বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে আমি কি করব? কেউ দাওয়াত দিলে তা গ্রহণ করতে হয়। যাই হোক, তুমি শুক্রবার দিন চলে আসবা। যদি না করেছো তাহলে তোমার কপালে দুঃখ আছে। না গেলে কি করবেন শুনি? আপনি কিছুই করতে পারবেন না। আমি অনেক কিছু করতে পারি। যদি কিছু করি তাহলে তুমি অক্ষত অবস্থায় থাকবে না, মেরে তক্তা বানিয়ে দেব। তাছাড়া আর কি বলবেন? কিন্তু আপনি সেটাও পারবেন না, আপনার সে সাহস নেই। আছে কি নেই তা সময় হলে বুঝতে পারবে। ভদ্রলোকের মতো শুক্রবারের দিন চলে আসবা। ও আমি যেতে পারবো না। আমি যদি যাই তাহলে এক পা ভাঙবো, আর এক হাত ভাঙবে, আর এক চোখে কানা করব। আমি কি ছেড়ে দেবো নাকি? আমিও ছেড়ে দেবো না। আচ্ছা বলুন, আপনার কাজ কতটুকু এগোলো? এই কিছুদিনের টুলসগুলো চিনলেন? হুম, অনেক কঠিন। এগুলো কিভাবে করে? এই জন্য বলেছিলাম, নিজের উপর চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এসব শিখতেই হবে এমন কোনো কথা নেই। না না, আমি শিখবো যখন বলেছি তখন শিখেই ছাড়বো। শোনো না গো। বলুন, কি বলবেন? লাভ ইউ। থাক, এত ভালোবাসা ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তাই? সত্যি কি তুমি আসবে না? গিয়ে করবোটা কি? যাওয়া আসাতেই সময় নষ্ট। ঠং। আব্বু তো বলছিল তুমি আসবা। তারপরে ও জিজ্ঞেস করলেন কেন। প্রায় অনেকক্ষণ কথা বলে ফোন কেটে দিই। মানে অবন্তী আপু প্রতিদিনের মতো আজও ঘুমিয়ে গেছে। 2 দিন পর দুপুরের দিকে রাজশাহীর উদ্দেশ্যে বের হলাম। অনুষ্ঠান রাতে, তাই এখন যাওয়া। দুপুর হলে তো সকালেই যেতে হতো।
আমার জন্য তো ভালোই হয়েছে, ঘুমাতে পেরেছি। বিকেলে 6টা বাজতে বাজতে আঙ্কেলের বাসায় চলে আসি। অবন্তী আপু, আন্টি সহ বেশ কিছু পরিচিত মুখ ড্রয়িং রুমে বসে আছে। অবন্তী আপু তো আমাকে দেখে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়তে যাবে, তার আগেই সামনে 2 হাত এগিয়ে দিয়েছি। কাছে আসতেই শোল্ডার ধরে বললাম, একটু তো লজ্জা শরম করেন, কত মানুষ বসে আছে। রাগী চোখে আমার দিকে তাকালো। পাশে সরিয়ে আন্টিদের কাছে এলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আর আমি তো ভেবেছিলাম তুমি সকালে আসবা, কিন্তু আসলে বিকালে। তাই না, আসলে ভাবলাম যেহেতু অনুষ্ঠান সন্ধ্যায়, তাই তাড়াতাড়ি গিয়ে কি করব। আঙ্কেল কোথায়? বাইরে কোথাও রয়েছে, যাও গিয়ে রেস্ট নাও। জি। অবন্তী আপু তখন থেকে শুধু রাগী লুক দিচ্ছে, না জানি আমার কি হবে। আন্টি দোয়া করবেন যেন বেঁচে থাকি। এমন মনে হচ্ছে আমার উপর দিয়ে সাইক্লোন বয়ে যাবে, কিন্তু আমি আমার অপরাধ জানি না বলে এই রুমের দিকে এলাম। যে রুমে আগে থাকতাম সেই রুমে। আন্টি মৃদু হাসলো। পিছনে পিছনে জোরে শব্দ করতে করতে আসছে। পায়ের শব্দে এমন মনে হচ্ছে দেওয়াল কাঁপছে। দেওয়াল না কাঁপলেও আমার ভিতরটা কিন্তু ঠিকই কাঁপছে। আরে আমি কি করলাম সেটাই তো বুঝতে পারছি না। রুমে আসতেই অবন্তী আপু এসে দরজা আটকে দিল। ভয় পেয়ে গেছো না? হ্যাঁ, এমন ভাবেই সারা জীবন ভয় পাবে। কত বড় শয়তান! আল্লাহ, তুমি আমার ভাগ্যে একেই লিখে রেখেছো। সত্যি আমার জীবন কয়লা করে ছেড়ে দিবে। ব্যাগ রেখে বিছানায় বসতে বসতে বললাম, আর একটু তো লজ্জা শরম করেন। অতগুলো মানুষের সামনে ওভাবে জড়িয়ে ধরতে গেলেন কেন? আমি আমার বরকে জড়িয়ে ধরতে গেছি, অন্য কাউকে তো না। ওই হ্যালো, এখনো হয়নি। আর আপনার লজ্জা না থাকলেও আমার আছে। এমনভাবে ঠোঁট কামড়ানোর মানে কি? না, ভাবলাম নতুন জামাই এসেছে, একটু মিষ্টি মুখ করিয়ে নি। আসো, মিষ্টি মুখ করবা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সরেন সরেন, এমন কিছু মোটেও না। শুধুমাত্র আপনার জন্য পাক পবিত্র থাকা যাচ্ছে না। সব সময় এমন ছিমার্কা ছিমার্কা কথা থাকেই। ওরে আমার হাজি সাহেব এলেন রে! এত ঢং করো কেন? তুমি যত ঢং করো তত ঢং মেয়েরাও মনে হয় করে না। এই দেখেন, মোটেও ভালো হচ্ছে না। ধুর, এগুলো কি শুরু করেছেন? রাতে মজা বুঝাবো। এখন কিছুই বলবো না। এখন কি খাবেন বলুন? পানি, শরবত, না আমার ঠোঁট? এ ভাই, আমাকে কি ভদ্র মনে হয়? উঠে দাঁড়িয়ে ওনার সামনে এসে বললাম, আপনার ঠোঁট। এতক্ষণ ধরে সিডিউস করছেন না? আমি সিডিউস হয়ে গেছি। কিছু বুঝে ওঠার আগেই ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধরলাম। ডাইনি কয়েকটা কামড়ও দিয়েছে, আমিও দিয়েছি। ছেড়ে দিতেই বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বুকে মাথা রাখলো। পরম যত্নে আমিও জড়িয়ে ধরলাম। আপনি লজ্জাও পাচ্ছেন? এটা কোনোভাবে মানতে পারছি না। না মানে কে জানি। তুমি কি আমাকে প্রপোজ করবা? তুমি কিন্তু এখনো বলনি ভালোবাসি। জানো, আমি সবসময় একটা কথাই ভেবেছি, ভালোবাসা মানে কাউকে কাছে টেনে নেওয়া না, বরং তার ভালোটা চাওয়া। তাই বারবার তোমাকে দূরে ঠেলে দিয়েছি। ভেবেছি একদিন তুমি হয়তো ঠিক আমাকে ভুলে যাবে। তোমার মতো একটা মেয়ের জীবনে আমার মতো সাধারণ একজন মানুষ না থাকলেও কিছু যায় আসে না। কিন্তু একটা জিনিস বুঝতে অনেক দেরি হয়ে গেল। আমি যতবার তোমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছি, ততবারই তুমি আরও কাছে চলে এসেছো। আমি বাস্তবতার কথা বলেছি, তুমি পাশে থাকার কথা বলেছ। আমি অভাবের ভয় দেখিয়েছি, তুমি স্বপ্ন ভাগ করে নেওয়ার কথা বলেছ। আমি তোমাকে ছেড়ে দিতে চেয়েছি, আর তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথাই ভাবনি। আজ আর পালাতে চাই না। আমি জানি আমার কাছে বড় বাড়ি নেই, দামি গাড়ি নেই, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নেই, কিন্তু একটা জিনিস আছে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে সম্মান করব, আগলে রাখবো, আর আমার জীবনের প্রতিটা সুখে দুঃখে তোমাকে পাশে চাইবো। তুমি বলেছিলে আমার স্বপ্নটা তোমারও স্বপ্ন হবে, তাহলে কি আমার জীবনের সব স্বপ্ন হয়ে থাকবে? অবন্তী চৌধুরী, তুমি কি আমার স্ত্রী হবে? হুম, আমি তোমাকে এত এত এতগুলো ভালোবাসি। এবার যান, গিয়ে আন্টিদের সাথে আড্ডা দেন। আমি তানভীরের সাথে দেখা করে আসি। ওরে এই খুশিতে ট্রিট দিব। ওর জন্য আপনাকে পেলাম। তুমি তানবীরকে মারবা? কিন্তু কেন? আরে না না, মনে মনে বললাম, ওর কপালে প্রচুর দুঃখ আছে। শালা, ওর জন্য এমন ডেঞ্জারাস একটা লাইফ পার্টনার হবে। আমি তোমাকে ভালোবাসি। বুক থেকে সরিয়ে চেহারার দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে গেছে। বাবা, দেখি অনেক লজ্জাও পাই।
এবার আমাকে আপনার বউ বানিয়ে নিয়ে চলুন। আমি এখানে আর থাকবো না। আপনার পড়াশোনা, অ্যানিমেশন কোর্স? আপনি অ্যানিমেশন শিখিয়ে দেবেন আর পড়াশোনা ফুল স্টপ। এটা নিয়ে আগামীকাল কথা হবে। আমি এখন বাইরে যাই। কপালে একটা চুমু দিয়ে সাইড কেটে চলে এলাম। তারপর রুম থেকে বেরিয়ে এসে বাইরে চলে আসি। তানভীরকে ফোন দিলাম। কয়েকবার রিং হবার পর রিসিভ করলো। কোথায় তুই? রানীবাজারে? কেন? না, তেমন কিছু না। এমনি জিজ্ঞেস করলাম। ভাবলাম তোর জন্য অবন্তী আপুকে জীবনসঙ্গী হিসাবে পাবো, তাই ট্রিট দিব। তুই কি রাজশাহী এসেছিস? কিছুক্ষণ আগে এসেছি। আঙ্কেল আন্টির আজকে বিবাহবার্ষিকী, তাই এলাম। তুই অপেক্ষা কর, আমি সন্ধ্যা হতে হতে চলে আসব। তাহলে আজকে থাক, আগামীকাল নিবি। আরে ভাই, ট্রিট তো পালিয়ে যাচ্ছে না। থাক, আশপাশটা ঘুরে দেখি। কল কেটে দিয়ে বললাম, তুই শুধু দেখা কর, তোকে জন্মের ট্রিট একেবারে খাইয়ে দিব। আশপাশ ঘুরে চলে আসি বাসায়। অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। অনুষ্ঠান শেষ করে ল্যাপটপ নিয়ে শুয়ে আছি। তখন রুমে কারো আগমন ঘটলো। পিছনে ঘুরে দেখি শয়তানের নানি। এই 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 রুমে কি, পাগল নাকি? আমার রুম মেহমানে দখল করে নিয়েছে। ওদের সাথে আমি ঘুমাতে পারবো না। ওদের সাথে ঘুমানো থেকে তোমার সাথে ঘুমানো অনেক ভালো। হবে নাকি? পাগল নাকি? আর কি হবে? এই রুমে ঘুমাবেন ঠিক আছে, বিছানায় ঘুমিয়ে যান, আমি মেঝেতে শুয়ে পড়ব। আরে জানো, তুমি মেঝেতে কেন ঘুমাবে? তুমি তো ঘুমাবে আমার বুকে। এত আরামের বুক ঘুমাবে যে স্বপ্নের রাজ্যে হারিয়ে যাবে। শুধু স্বপ্ন দেখবা আর স্বপ্ন দেখবা। থাক, তার প্রয়োজন নেই, আমি নিচেই ঘুমাবো। আরে কিছু করবো না, সত্যি বলছি। আপনি আপনাকে আটকে নিলেও আমি আমাকে পারবো কিনা জানি না। এমনিতেই না, থাক কিছু না। আপনি বিছানায় ঘুমিয়ে পড়েন, আমি মেঝেতে শুয়ে পড়ব। আর কত রাতে ঘুমাবো ঠিক নেই। বিছানা থেকে নেমে দেওয়ালে হেলান দিয়ে বসলাম। অবন্তী আপু শুধু ঘুরে ঘুরে আমার দিকে দেখছে। তারপর আমার পাশে বসে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। আমিও বসে বসে তোমার কাজ দেখবো। দাঁড়াও, দরজা আটকে আসি। এই মেয়েকে কি বলবো বুঝতে পারছি না। এরে তো কোনো কিছু বলেও লাভ নেই। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেই। উঠে গিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে আমার পাশে এসে মাথা কাঁধে রেখে ল্যাপটপের দিকে তাকালো। একটু পরে বুঝতে পারলাম যে ঘুমিয়ে পড়েছে। তাই ল্যাপটপ পাশে রেখে অবন্তী আপুকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে আবারও ল্যাপটপ নিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। ড্রয়িং রুম ফাঁকা, তাই ওখানে সোফায় বসে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে, আকাশ, তুমি এখানে কেন? আপনার মেয়ে বিছানা দখল করে নিয়েছে, মনে হয় এখন ঘুমিয়ে পড়েছে। আমার ঘুমাতে অনেক দেরি হবে। এমন রাত জেগে থাকলে অসুস্থ হয়ে যাবে তো। রাত জেগে থাকার কারণে এখন কেমন যেন শুকিয়ে গেছো। না, আসলে আপনি কি ঘুমিয়ে পড়েন, আমার ঘুম আসলে আমি এখানেই শুয়ে পড়ব, আমার সমস্যা হবে না। ওকে, কি আর বলবো। আঙ্কেল চলে গেল। আরও কিছুক্ষণ গেল, আবার কেউ এলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বাজে। অন্ধকারে কে বোঝা গেল না। এসেই আমার কান ধরেছে। এবার বুঝতে পেরেছি কে সে। আসো তুমি। আরে যাও না, আর কান ছাড়ো, ছিঁড়ে যাবে তো। তুমি যদি এখন না আসো তাহলে কিন্তু তোমার ল্যাপটপ ভেঙে দিব। উঠছি। প্রজেক্ট সেভ করে ল্যাপটপ অফ করে সাথে সাথে রুমে এলাম। অবন্তী আপু দরজা আটকে দিয়ে আমার কাছে এলো। ল্যাপটপ রেখে যেই ঘুরতে যাব, তখনই ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এই দেখো, ওইসব কিন্তু হবে না। আমার পিরিয়ড চলে, তাই চাইলেও সম্ভব না। যাক, আল্লাহ বাঁচিয়েছে। বাইরে ওয়াশরুম থেকে আসি, তুমি শুয়ে পড়ো। পালানোর চেষ্টা করে লাভ নেই। আরে আমি সত্যি ওয়াশরুমে যাব। অবন্তী আপু কিছু বললো না, তাই ওয়াশরুমে চলে আসি। তারপর ওয়াশরুম থেকে রুমে এলাম। দেখি বিছানায় শুয়ে আছে। আমি কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়লাম, কিন্তু মনে হয় দূরত্ব রাখবে। এসে বুকে মাথা রেখে কোলবালিশের মতো করে জড়িয়ে ধরেছে। এই ছিল ভাগ্যে। তারপর আর কি, ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে ফোন নিয়ে দেখি সকাল 10টা বাজছে। উঠে ব্রাশ হাতে বেরিয়ে ওয়াশরুমে এলাম। ব্রাশ শেষ করে রুমে আসতেই দেখি অবন্তী আপু নাস্তা নিয়ে হাজির। নাস্তা শেষ? আরে না, তুমি কি এক্ষুনি চলে যাবা? না, আজকে থেকে আগামীকাল যাবা? বিকেলে চলে যাব। আসো, আগে খেয়ে নাও। আঙ্কেল কি রেস্টুরেন্টে চলে গেছেন? না, উনি তোমার সাথে কথা বলবে। কি বলবেন উনি জানেন ভালো। ওকে। দুজনে একসাথে নাস্তা শেষ করলাম।
নাস্তা শেষ করে আঙ্কেলের সাথে কথা বললাম। কি আর বললেন, আমি রাজি কিনা, তারপর বিয়ের বিষয়ে এইসবই। যদিও বিয়েটা গ্রামে হবে, তাদের 14 গোষ্ঠী তো ওদিকেই। আগে আব্বুর সাথে কথা বলবে, তারপর তারিখ ঠিক করবে। দুপুরে তানভীরের 72 লাখ ধরে আছি, ওর অবস্থা খারাপ হয়ে আছে। শালা, একমাত্র তোর জন্যই এমন ডেঞ্জারাস জিনিস আমার জীবনে এলো। বন্ধু ছেড়ে দে না, যদি কিছু হয়ে যায় তখন কি হবে? দেখ, ওটা ভুলবশত হয়ে গিয়েছিল। কোনো ছাড়াছাড়ি নেই, একমাত্র তোর জন্যই এমন হয়েছে। বন্ধু, এবারের মতো মাফ করে দে না। আমার 72 লাখ টাকা, ছেড়ে দে না ভাই, যা হবার হয়ে গেছে। ইচ্ছে তো করছে আন্ডা ফাটিয়ে অমলেট বানিয়ে তোকে খাওয়াই। শালা বাই মাছ, কত রকমের পেয়ারা দেই তুই জানিস? ওই দেখ, এদিকে একটা মেয়ে আসছে, এবার তো ছেড়ে দে। ঘাড় ঘুরিয়ে দেখি সত্যি একটা মেয়ে, তাই ছেড়ে দিয়ে বললাম, এবারের মতো বেঁচে গেলি শালা বাই মাছ। বলছি, রাজশাহী শিফট হয়ে যা। এখনও এত টাকা পয়সা হয়নি যে পুরো ফ্যামিলি নিয়ে থাকবো। যদি শিফট হই তাহলে আব্বু আম্মুকে নিয়েই হব। ভবিষ্যতে এখানে শিফট হবার ইচ্ছে আছে। তোর শ্বশুরকে বল একটা বাসা খুঁজে দিতে। আরে না না, কোনোদিন করব না। তখন সারা জীবন বইয়ের খোটা খেতে খেতে জীবন যাবে। আমি আমার উপার্জন দিয়েই ফ্ল্যাট কিনে তারপর থাকবো। বুঝে গেছি, তুই চলে আসলে আমাদের আড্ডা দিতে ভালো হবে। বল, তোর কাজ কেমন চলছে? ভালো। অবন্তীও অ্যানিমেশন কোর্স করছে। জানিস তো, বউ হিসাবে চাকরিজীবী মেয়ে পছন্দ না আমার। বাহ, ভালোই তো, দুজনে একসাথে কাজ করবি। ভালো ভালো, আমি যদি শিখতাম তাহলে তো মনে কর ভালোই হতো। এইসব তোকে দিয়ে হবে না, কারণ তোর ধৈর্য নেই। এখানে প্রচুর শ্রম এবং ধৈর্য লাগবে, কিন্তু এইসব তো তোর ভিতরে নেই। সেটাই তো। তো বিয়ে শাদী কখন? ইনভাইট করলেই জেনে যাবে। এখন কখন তারিখ ঠিক করবে কিভাবে বলি বল? তারপর আড্ডা দিয়ে আঙ্কেলের বাসায় চলে এলাম। এসে গোসল করে একসাথে খেতে বসেছি। অবন্তীর মামাতো বোন এবং খালাতো বোনেরা সকালেই চলে গিয়েছে, শুধু ওর চাচাতো বোন এখানে আছে। আকাশ, আমি ভেবেই পাচ্ছি না অবন্তী তোমার সাথে কিভাবে গ্রামে থাকবে। আমার যে মেয়ে। আমিও তো সেটাই চিন্তা করি। এখন আমি কি করব বলেন আন্টি? সেটাই তো প্রবলেম বাবা। এসি লাগিয়ে নিবে? এসি ছাড়া আমার ঘুম আসবে না। আঙ্কেল যদি এসির দাম এবং প্রতি মাসে বিদ্যুৎ খরচ দেই তাহলে ঠিক আছে, এখানে আমার কোনো আপত্তি নেই। আমার জন্য সামান্য এসি লাগাতে পারবে না? এই সামান্য জিনিস আপুর থেকে তোমার নিতে হবে? অবন্তী আপুর দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, এটা সামান্য জিনিস। মনে মনে বললাম, আমি তো এইসব জিনিসই ভয় পাই। সত্যি তো, আমি কেমন পুরুষ যে বউয়ের জন্য একটা এসি লাগাতে পারবো না? আমার তো এমন মেয়েকে বিয়ে করার যোগ্যতাই নেই। যতটুকু ভেবেছিলাম যে আমি পারবো, কিন্তু এখন এমন মনে হচ্ছে আমাকে দিয়ে হবে না। খাওয়া শেষের পথেই তাই হাত ধুতে যাব, তখন আন্টি বললেন, কি ব্যাপার, তোমার খাওয়া শেষ? আপনি তো জানেন আমি কেমন খাই। হাত ধুয়ে উঠে পড়লাম, তারপর চুপচাপ চলে আসি। তুই এসি ছাড়া ঘুমাতে পারবি না, গাড়ি ছাড়া চলতে পারবি না, তাহলে আকাশকে কেন বিয়ে করতে চাইছিস? কেন এমন জেদ করছিস? আমি তো মজা করে বলেছি। আর কি এমন হয়ে গেল যে আমার উপর রেগে যাচ্ছ? তোর কথা শুনি আকাশে চুপ হয়ে যা দেখি, বুঝতে পারছিস না কি হয়েছে? সব কিছু নিয়ে মজা করা সাজে না। আকাশ কি তোর বাপের মতো টাকা পয়সাওয়ালা যে তোর বাসায় এসি লাগবে? তোর লজ্জা করলো না বলতে? এই সবের জন্য তোকে রিজেক্ট করে আসছে, আর আবার তুই সেই কথাগুলো বলছিস? আরে আমি তো মজা করে বলেছি। অপেক্ষা কর, তোর মজা সাজা হতে বেশি সময় নেই। কখন কি নিয়ে মজা করতে হয় সেই কমন সেন্সটুকু নেই। একটু মজাও করতে পারবো না? আপু, সব কিছু নিয়ে মজা করতে নেই। তোমার কাছে এটা মজার হলেও ভাইয়ার কাছে মজার না। এসবের জন্য তোমাকে এড়িয়ে এসেছে আর এগুলো নিয়ে মজা করছো। আমি চুপচাপ ফোনের দিকে তাকিয়ে আছি, এখনও কিছুই শুরু হয়নি। আমার মনে হয় এসব বন্ধ করে দেওয়া উচিত। আঙ্কেলকে আমার ফাইনাল কথা জানানো উচিত। দরজা খোলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকাই। অবন্তী আপু ছাড়া আর কে হবে? চোখে মুখের অবস্থা কেমন যেন হয়ে আছে, মনে হচ্ছে কান্না করে দিবে। কিছু কি হয়েছে?
আই এম সরি, আমি ওটা মজা করে বলেছিলাম। আমি বুঝতে পারিনি ওই কথাটাতেই তুমি এতটা কষ্ট পাবে। অবন্তী আপুর কথা শুনে বিছানা থেকে উঠে বসলাম। না, দোষ তোমার না। তুমি যেই পরিবেশে বড় হয়েছো সেখানে এসি গাড়ি এসব খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো চাইবে, এটাই স্বাভাবিক। না, আমি আর কখনো এমন কিছু বলবো না, কোনোদিন কিচ্ছু চাইবো না, প্রমিস। সেটাই চাই না। নিজের স্বাভাবিক ইচ্ছেগুলোকে মেরে ফেলো না। শুধু আমার জন্য নিজেকে বদলানোর কোনো দরকার নেই। অবন্তীর চোখ থেকে টুপটুপ করে পানি পড়তে লাগলো। দেখো, আমি তোমাকে দোষ দিচ্ছি না, বরং আজ আবার বুঝলাম আমি কেন বারবার তোমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম। আজ এসির কথা, কাল হয়তো অন্য কিছুই হবে। তোমার চাওয়াগুলো অযৌক্তিক নয়, কিন্তু সেগুলো পূরণ করার সামর্থ্য আমার আজ নেই। আমি মিথ্যে আশ্বাস দিতে পারি না, বলতে পারি না সব ঠিক হয়ে যাবে। হয়তো একদিন পারবো, কিন্তু আজ পারছি না। আর এই আজটার জন্যই আমি ভয় পাই। আমি চাই না কোনো একদিন তুমি আমার দিকে তাকিয়ে ভুল মানুষকে বেছে নিয়েছিলাম, সেদিন তোমার কষ্টের চেয়ে নিজেকে ক্ষমা করতে না পারার কষ্টটাই অনেক বেশি পড়াবে। কিছু না বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। আমিও বাধা দিলাম না, আবার সান্ত্বনাও দিচ্ছি না। এখন না বলুক, কিন্তু ভবিষ্যতে ঠিকই বলবে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমাকে বেছে নেওয়া। দয়া করে এমন কথা বলিও না, সত্যি আমি এমন কিছু বলবো না, কখনো কিছু চাইবো না। আচ্ছা, বুঝেছি। এবার তো কান্না থামাও না। আমাকে গোসল করানোর ইচ্ছে হয়েছে। কিছু বলছে না, কেঁদে যাচ্ছে। ছাড়িয়ে বললাম, শুধু শুধু তো কান্না করার কোনো প্রয়োজন নেই, তাই না? একটুতেই ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করছে। আর কিচ্ছু বলবে না তো? আর ছেড়ে যাবার কথা বলবে না তো? আরে ধুর, না। আমাকে বাসায় ফিরতে হবে। আর আঙ্কেল যাওয়ার আগে দেখা করতে বলেছিলেন, ওখানে যেতে হবে। শোনো, এমনভাবে নাক টেনো না। কান্না করলে একটুও ভালো দেখায় না। এবং ভালো মেয়ের মতো কান্না থামিয়ে আমাকে ভালোভাবে বিদায় দাও। হুম, কিন্তু এত তাড়াতাড়ি গিয়ে কি করবা? এত তাড়াতাড়ি যাবার প্রয়োজন নেই। 2:50 বেজে গিয়েছে। আঙ্কেলের কাছে যেতে যেতে 3টা। আবার আঙ্কেলের সাথে কথা বলতে হবে, মনে হচ্ছে অনেক সময়। আচ্ছা, যখন বলছো তখন আর একটু থেকে যাচ্ছি। এবার তো চোখের পানি মোছো। অবন্তী আপু চোখের পানি মুছে নিল। মেয়ে মানুষ এত যে কাঁদতে পারে, আল্লাহ মনে হয় তাদের চোখের সাথে সমুদ্র অ্যাড করে রাখেন। বিছানায় বসে পড়ি। ল্যাপটপের দিকে তাকিয়ে উঠে আবারও ব্যাগ নিয়ে ল্যাপটপটা ব্যাগে ভরলাম। শুধু শুধু সময় নষ্ট। তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কাজ করতে হবে। অবন্তী আপু শুধু ঘুরে ঘুরে দেখছে। কি হলো? না, কিছু না, এমনি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে দেখতে থাকো। আর একটু থেকে চেঞ্জ করে নিয়ে বের হলাম। আমি ড্রপ করে দিই? না, আপনি এখন গিয়ে ঘুম দেন। আমি রিক্সা অথবা অটো নিয়ে চলে যাব। বাইরে অনেক রোদ। আরে না, আমি ড্রপ করে দিচ্ছি রেস্টুরেন্টের সামনে এবং ওখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত। শুধু শুধু জেদ করে। আমি রিক্সা নিয়ে চলে যাব। অনেকদিন রাজশাহী শহর দেখা হয় না, তাই দেখতে দেখতে যাব। আর উনি বলেন গাড়িতে ড্রপ করে দেবে। আপনি গিয়ে ঘুম দেন, আমি এখন যাই। বাই। অবন্তী আপুর সামনে এসে দাঁড়ালো। তারপর গালে একটা চুমু দিয়ে বলল, বাই। জি। ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে আন্টিকে বলে চলে আসি। বাসার বাইরে আস্তে আস্তে একটা রিক্সা পেয়ে যাই। এই যে, থাকুন, এবার যাই। বাই। বাই। সাবধানে চাপা আর রাস্তা পারাপার হবা। হুম। ইশারা করতেই রিক্সাওয়ালা এলো। তারপর রিক্সায় উঠে রাজশাহী শহরের সৌন্দর্য দেখতে দেখতে আঙ্কেলের রেস্টুরেন্ট পর্যন্ত এলাম। রেস্টুরেন্ট খুব বড় না, আবার ছোটও না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াতাড়ি চলে যাবা? জি আঙ্কেল, আপনি আমাকে ভেবে ফাইনাল ডিসিশন জানাতে বলেছিলেন। আমার কথা শুনে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। কথাটা বলতে এসে ভিতরটা কেমন কাঁপছে। না, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। এটা উভয়ের ভবিষ্যতের জন্যই ভালো। আপনি অবন্তীর জন্য ছেলে দেখেন। আজকে দুপুরে আবারও প্রমাণিত হলো যে আমি তার যোগ্য না, তার জন্য পারফেক্ট না। কেন? দুপুরে কি হচ্ছে? আর আমি এমন উত্তরের আশা করিনি। খেতে খেতে যা হয়েছে সব কিছু খুলে বললাম। আঙ্কেল, ও মজাই করে বলেছিল, আমি জানি। কিন্তু কিছু কিছু মজা আছে যেগুলো অন্যদের কাছে হাসির হলেও একজন মানুষের ভেতরটা কাঁপিয়ে দেয়। আমি ওকে দোষ দিচ্ছি না, ওর কোনো দোষ নেই। ও যে পরিবেশে বড় হয়েছে, এখানে এসি গাড়ি ভালো পোশাক এসব বিলাসিতা নয়, স্বাভাবিক জীবন। কিন্তু আমার জীবনে এগুলো এখনও স্বপ্ন।
আর যদি আমি ওর জন্য একটা এসিও লাগাতে না পারি, তাহলে কাল ওর জন্য অন্য কোনো প্রয়োজন কিভাবে পূরণ করব? আমি চাই না ও নিজের অভ্যাস, নিজের ইচ্ছে, নিজের জীবনকে শুধু আমার জন্য চাপা দিয়ে রাখুক। মানুষ কিছুদিন মানিয়ে নিতে পারে, কিন্তু সারা জীবন নিজের স্বভাবের বিরুদ্ধে বাঁচা খুব কঠিন। আমি ভয় পাই কোনো একদিন ও হয়তো কিছু বলবে না, কিন্তু চুপচাপ একটা দীর্ঘশ্বাস ফেলবে। সেই দীর্ঘশ্বাসের কারণ যদি আমি হই, তাহলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তাই বলছি, আমার চেয়ে ওর জন্য আরও যোগ্য, আরও সক্ষম কাউকে খুঁজে বের করুন। হয়তো ও আজ আমাকে ঘৃণা করবে, কিন্তু 10 বছর পর অন্তত আমাকে দোষ দেবে না। তোমার কথা আমি বুঝেছি। তুমি এত তাড়াহুড়ো করো না, তুমি আর একটু সময় নাও। এমনভাবেই চলবে, কিন্তু এগুলো ঠিক হবে না। আমি চাই না সে তার ব্যক্তি স্বাধীনতা নষ্ট করে ফেলুক। আমি চাই না তার স্বপ্ন, ইচ্ছেগুলোকে আমার জন্য নষ্ট করে দিক। আঙ্কেল, আমি যথেষ্ট সময় নিয়েছি, আর নিতে চাই না। তোমাদের রিলেশনের ক্ষেত্রে বাধা পরিবার না, বাধা পরিস্থিতি আর বাস্তবতা। তোমার কথাগুলো ঠিক, আমিও তাই ভাবি কিভাবে থাকবে ওখানে। জি। আঙ্কেল চুপ করে থাকলেন। আমি একটু চুপ থেকে বললাম, আজকে আমি যাই আঙ্কেল। জানো আকাশ, আমি বাবা, আমার মেয়ের ভালোটা আমিও চাই, কিন্তু একটা কথা বলি, তোমরা দুজনেই একই ভুল করেছো। মানে? তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো ও পারবে না, আর ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ও পারবেই, অথচ সত্যিটা তোমাদের কেউ জানে না, কারণ সেই জীবনটা এখনো শুরুই হয়নি। আমি তোমাকে জোর করব না, আবার ওকেও জোর করব না, কিন্তু একটা কথা মনে রেখো, ভালোবাসা যদি শুধু বাস্তবতা দিয়ে মাপা যেত, তাহলে পৃথিবীতে অর্ধেক সংসারই টিকতো না। আবার শুধু ভালোবাসা দিয়েও সংসার চলে না, মাঝে একটা জায়গা আছে, সেটার নাম বিশ্বাস। ওনার কথা শুনে চুপ করে রইলাম। জি, আপনার কথা বুঝেছি। আজকে আমি চাই। আসসালামু আলাইকুম। ওনার উত্তর না শুনেই বেরিয়ে এলাম। আহ, জীবন! টাকা পয়সা থাকলে কত ভালো হতো। নিজের ভালোবাসার মানুষকে রানী বানিয়ে রাখতে পারতাম, তার চাওয়া পাওয়া সব কিছু পূরণ করতে পারতাম। আবার একটা রিক্সা নিয়ে উঠে পড়লাম। রাত 11টা। অবন্তী আপু অনেক মেসেজ কল দিয়েছে। আমি সেভাবে রিপ্লাই দিইনি, শুধু বলেছিলাম বাসায় পৌঁছে গেছি। বাসায় পৌঁছে গেছি বলার পর থেকে আর কোনো রিপ্লাই বা কল ধরিনি। কি হয়েছে এমনভাবে এখানে শুয়ে কেন? রুমে গিয়ে শুতে কি হয়েছে? না কিছু না। কিভাবে বলতে হয় সেই সেন্সটুকু নেই? দুপুরে কি হয়েছিল? তোর কাছে মজার মনে হলো কি সবার কাছে এগুলো মজা মনে হয়? আম্মু এতক্ষণ বললো আর এখন তুমি শুরু করেছো? আমি তো না বুঝেই বলে ফেলেছিলাম। বুঝতে হবে এসব। নিশ্চয় ফোন ধরে না বা মেসেজের রিপ্লাই দেয় না। হুম, ছোট এই বিষয়কে এত বড় করার কি আছে? ছোট বিষয় তোর কাছে ছোট বিষয়, কিন্তু আকাশের কাছে না। তোর বাপের টাকা পয়সা আছে তাই এটা সামান্য বিষয়, কিন্তু ওর বাপের টাকা পয়সা নেই তাই তার কাছে সামান্য না। আমি তো মজা করছিলাম। জানি তুই মজা করছিস, কিন্তু একটা কথা বলতো, যে ছেলে প্রথম দিন থেকে তোকে একটা কথা বলে আসছে আমি তোমার যোগ্য না, তার সামনে যদি তুই এসির কথা বলিস সে কি শুনবে জানিস? সে শুনবে আমি তোমার কাছে এখনো যথেষ্ট নই। আমি তো ওভাবে বলতে চাইনি। কিন্তু সব কথার মানে মুখে যা বলি সেটা না, যে শুনছে তার মনে কিভাবে লাগে সেটা ভাবতে হয়। আকাশ গরিব বলে কষ্ট পায় না, ও কষ্ট পায় এই ভেবে যদি কোনোদিন আমার জন্য আমার ভালোবাসার মানুষকে কষ্ট পেতে হয়। ওই ছেলেটার ভয়টাই ওখানে। তুই যদি সত্যিই ওকে ভালোবাসিস তাহলে শুধু আমি পারবো বললেই হবে না, ওর ভয়টাও বুঝতে শিখ। পরের দিন সকাল। গতকাল থেকে না কোনো মেসেজের রিপ্লাই দিয়েছি, না কোনো কল রিসিভ করেছি। চোখ খুলেই পাশে তাকিয়ে থমকে গেলাম। এই মানুষ না ভূত? এই মানুষ না ভূত? আবার কখন এসে আমার পাশে শুয়েছে? বাসা থেকে কখন বের হয়েছে আল্লাহই ভালো জানেন। ফোন হাতে নিয়ে দেখি সকাল 11:30। মনে মনে বললাম, এখন উঠলেই শুরু হবে। আগে কান্না করবে, তারপর 100টা প্রশ্ন করবে। কেন রিপ্লাই দিইনি, কেন কেন ফোন ধরিনি, কি হয়েছে? ধুর, এভাবে হবে না। আমি যত দূরে যেতে চাই ও ততই আমার কাছে চলে আসে। ফ্যানের বাতাসে একগুচ্ছ চুল উঠছে, কানের পাশে গুজে উঠে বাইরে এলাম। আম্মুকে দেখে ওনার কাছে এলাম। এই সাইক্লোন কখন এসেছে? 9টার দিকে।
আবারও কিছু হয়েছে? না, কিছু হয়নি। একটা মেয়ে এমনভাবে রুমে চলে যাচ্ছে আর তোমরা কিছু বলো না। বিয়ে হয়নি, তবুও কিছু বলছো না। কি বলবো শুনি? তুই বল, আমি কি বলবো? থাক, কিছু বলার প্রয়োজনও নেই। লোকজন কি বলবে? হ্যাঁ, কি বলবে? বলছে বউ পেয়ে গেছে, আর তোর আব্বু বাড়ি প্লাস্টারের কথা বলছিল। বাহ, টাকার খনি পেয়ে গেলে নাকি? তোর দেওয়া 40,000 আছে, আর তোর বাপ যা ইনকাম করে সব খরচ হয়ে যায় নাকি? মিস্ত্রি বলেছে 2 মাস লাখ লেগে যাবে। তোর আব্বু 2.5 লাখ ধরে রেখেছে, আর অত টাকাই আছে। তাহলে তো ভালোই। কখন থেকে কাজ শুরু হবে? সামনের সপ্তাহ থেকে। তুই আর কিছু টাকা দিতে পারবি না? এখনও টাকা পাইনি, পেলে হয়তো কিছু দিতে পারবো। ঘুরে ওয়াশরুমে এসে ব্রাশ করে বের হলাম। রুমে আসতেই দেখি ঘুম থেকে উঠে হাই তুলছে। শুরু হলো কি হলো কান্নাকাটি। আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো। গুড মর্নিং। গুড মর্নিং উইশ করে কি ভেবে চোখ থেকে পানি বের করতে শুরু করেছে। বলেছিলাম না কান্না জুড়ে দিবে। এমন দৃশ্য দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। একেই বলে মেয়ে মানুষ। বসে বসে কান্নাকাটি করবা না কিছু খাবা? যদি কান্না করে পেট ভর্তি হয় তাহলে কাঁদো। তুমি কল রিসিভ করোনি কেন? কেন রিপ্লাই দাওনি? কেন ইগনোর করছো? এখন কান্নাকাটি ছেড়ে উঠে চোখে মুখে পানি দিয়ে আসো। খেয়ে তারপর কান্নাকাটি আর অভিযোগ করা যাবে? কিছু বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। নাক টানতে শুরু করেছে। দেখো, কান্না করছো ঠিক আছে, কিন্তু যদি নাক টানতে টানতে সর্দি পড়ে তাহলে তোমার থেকে পরিষ্কার করে নিব। টেবিলে দেখি বড় ব্যাগ। কতদিনের জন্য এসেছে আল্লাহ ভালো জানেন। পিছনে ঘুরে রুম থেকে বেরিয়ে এলাম। আম্মুকে বাসার ভিতরে দেখতে পেলাম না, এমনকি হেসেলেও নেই। কোথায় গেল? বাইরে এলাম, কিন্তু তাও চোখে পড়ছে না। গাড়ি কি নিয়ে আসেনি? নাই তো, সম্ভবত বাসে করে এসেছে। এ মেয়ে কী যে করে! আব্বু যে কোথায় গিয়েছে? আবার রুমে এলাম, দেখি এখনও নাক টানছে। কীভাবে এর কান্না থামাই? বিছানায় বসতেই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। নিজেকে সামলে নিয়ে বললাম, কি হয়েছে? এমনভাবে কান্না করো কেন? আমি কখনো কিছু চাইবো না, কোনোদিন এইসব নিয়ে ইয়ার্কিও করবো না। তুমি যা দিতে পারবে বলে মনে হবে সেটাই চাইবো, কখনো অভিযোগ করবো না। আচ্ছা ঠিক আছে, এবার কান্না থামাও, আমি আর কিছু বলবো না। কখনো আর ছেড়ে যাবার কথা বলবো না তো? না। একটু ঘুরে চোখ মুছে ঠোঁটের উপর কিস দিতেই কান্না থেমে গেল। ছেড়ে দিয়ে বললাম, এবার গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসো। খাবে, তারপর খেয়ে সোজা তোমার চাচুর বাসায় চলে যাও। হুম, সত্যি আর এমন বলবে না তো? না, আর বলবো না। মনে মনে বললাম, বলেও কি কাজ হচ্ছে নাকি? বিছানা থেকে উঠে বললাম, এবার চোখে মুখে পানি দিয়ে আসো। দেখি আম্মু কোথায় গেল। আমি রুম থেকে বের হলাম, আর অবন্তীও বের হয়ে ওয়াশরুমে গেল। দেখি আম্মু বাইরে থেকে আসছে, হাতে ডিম। এগিয়ে গিয়ে বললাম, কোথায় গিয়েছিলে? ডিম আনতে পাঠিয়েছিলাম, রুটি কি দিয়ে দেবো? ওকে, তাহলে ডিম ভাজি করো। আম্মু হেসেলের দিকে গেল, আর আমি রুমে। একটু পরে অবন্তী রুমে আসে। এসে আয়না নিয়ে চেহারা দেখছে। তারপর ব্যাগ থেকে মেকআপের ছোট্ট একটা বক্স বের করে হালকা মেকআপ করতে শুরু করে। আম্মুর আসার শব্দ পেয়ে আমিও এগিয়ে গেলাম, সাথে রুটি আর ডিম ভাজি। আম্মুকে দেখে বললাম, তুমি রুমে রাখো, আমি পানি নিয়ে আসি একটু পরে। এবার তোমার খাওয়া শেষ, এবার তুমি যাও, আমি কাজে বসবো। তোমার কথা মতো এসেছি যে তোমার কথা শুনেই চলে যাব? তাহলে বসে থাকো, গাড়ি নিয়ে আসোনি? না, বাসে করে এসেছি। আর আমি তো থাকবো বলে এসেছি। 2 দিন পর আব্বু আম্মু আসবে, আর আমাদের বিয়ের বিষয়ে কথা বলবে, এবং বিয়ে দিয়ে তারপর যাবে। অবন্তী আপুর কথা শুনে তার দিকে তাকিয়ে আছি। একটু চুপ থেকে বললাম, বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আর কিছু সময় নিলে ভালো হতো না? কোনো সময় নেওয়া চলবে না। তুমি শুধু এটা ওটা বলে এটা থেকে পালাতে চেয়েছো। আমি যতই এই সব থেকে পালাতে চাই, ততই যেন পিছু ছাড়ছে না। পালাতে পালাতে ক্লান্ত হয়ে গেছি। এবার থেমে যাই, এবার সামনে দাঁড়িয়ে মোকাবেলা করি, দেখি কি হয়। চেষ্টা না করেই হার মানা ঠিক না। তারপর সারাদিন থেকে বিকেলে অবন্তীকে তার চাচার বাসায় রেখে এলাম। গল্পটা এখানে শেষ করছি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। কাউকে বিয়ের দাওয়াত দিব না, তাই এমনভাবেই গল্প শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।